রাত প্রায় 12টার ঘড়ি পেরিয়ে গেছে। শহরের কোলাহল পিছনে ফেলে আলিফ তার গাড়ি নিয়ে ছুটে চলেছে কেশবপুরের পথে। চারপাশে নিঝুম অন্ধকার, মাঝে মাঝে রাস্তার ধারের বাতির মৃদু আলো যেন অন্ধকারের বুক চিরে ছোট ছোট জোনাকির মতো জ্বলছে। গাড়ির হেডলাইট রাস্তার বুক চিরে সাদা রেখা আঁকছে। সামনের সিটে আলিফ, পেছনে বসে আছেন পরিচ্ছন্ন সাদা পাঞ্জাবি পাজামা পরা এক ভদ্রলোক, শাহিন চাকলাদার। শাহিন চাকলাদার ঢাকার এক ধনী ব্যবসায়ী, যার ব্যক্তিগত গাড়ি রয়েছে একাধিক, কিন্তু আজকের দিনটাতে অদ্ভুতভাবে সবগুলো গাড়ি অন্যরা নিয়ে গেছে। তার ছেলে তার গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে বান্দরবন পাহাড়ি এলাকায়। মেয়ে জামাই আরেকটা গাড়ি নিয়ে গিয়েছে কক্সবাজার বেড়াতে। আর স্ত্রী সুইটি এই সুযোগ বুঝে শেষ গাড়িটিও নিয়ে বেড়াতে চলে গেছে বাপের বাড়ি। শাহিনও কম যান না। এই একাকিত্বের সুযোগকে কাজ লাগাতে তিনিও তার সময়টিকে বেছে নেন তার গ্রামের বাড়িতে ঘুরে আসার কাজে। নারীর টানে তিনি আজ চলেছেন তার গ্রামের ভিটেতে। নিজের কোনো গাড়ি অবশিষ্ট না থাকায় শান্ত স্বভাবের বুদ্ধিমান সফল ব্যবসায়ী শাহিন চাকলাদার, যিনি জীবনের বহু সংগ্রাম পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন, তিনি কাউকে কষ্ট না দিয়ে বরং হাসি মুখেই এই পরিস্থিতিকে গ্রহণ করলেন। তিনি ভাবলেন, গাড়ি না থাকলে কি হয়েছে, তার পুরনো বন্ধু জসিম শেখ আছেন তো, যিনি রেন্টেকার ব্যবসায়ী। তার কাছ থেকে ফোনে এই গাড়িটি ভাড়া করে এবার কেশবপুরের গ্রামীণ বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছেন। গাড়ি চালাচ্ছে আলিফ, জসিমেরই কর্মচারী। গাড়িটি ছুটছে রাতের অন্ধকার চিরে, আর ভেতরে চলতে থাকলো ধনী ব্যবসায়ী শাহিন সাহেব আর চালক আলিফের আলাপ। কারণ গাড়ির প্যাসেঞ্জার কোনো সাধারণ মানুষ নন, শুধু তার বস জসিমের বন্ধু বলেই নয়, একজন বিনয়ী ও অভিজ্ঞ ধনাঢ্য ও প্রভাবশালী মানুষ সেই শাহিন চাকলাদার। তবে শাহিন সাহেব ধনী হলেও মোটেও অহংকারী ব্যক্তি তিনি নয়। তিনি খোঁজ মেজাজের মিশুকে প্রকৃতির একজন বয়স্ক লোক। মানুষের সঙ্গে মিশতে কখনো ছোট বড়, গরিব বড় লোক এসবের কোনো বাছবিচার করেন না। আলিফ, তোমার নামটা বেশ ভালো। আলিফ মানে তো অক্ষরের শুরু, সবকিছুর শুরু। জি স্যার, নামের মানেটা আমি জানি। তবে স্যার, নাম দিয়ে কি মানুষের কোনো মূল্যায়ন হয়? হয় না স্যার। মানুষের মূল্যায়ন হয় শুধু তার সম্পদ ও সামাজিক মর্যাদার মাপকাঠি দিয়েই। আরে জীবন এমনই বাপু, এতে কষ্ট পাবার কি আছে? হ্যাঁ, শোনো আলিফ, আমার নিজেরও গাড়ি আছে, শুধু একটা না, একাধিক। তবু দেখছো আজ আমি ভাড়ার গাড়িতে করে গ্রামের বাড়ি যাচ্ছি। কেন স্যার, এত গাড়ি থাকতে রেন্টেকারের গাড়ি নিতে হলো? শাহিন হেসে মাথা নাড়লেন। এই যে আমার ছেলেটা হঠাৎ বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে বলে একটা গাড়ি টেনে নিয়ে গেল, সেই সুযোগে আরেকটা গাড়ি নিয়ে মেয়েটা জামাইকে নিয়ে কক্সবাজার রওনা হলো ঘুরতে। তারপর আমার বউ কি করলো জানো বাপু? সেও এই সুযোগে বায়না করলো যে সেও বেড়াতে যাবে তার বাপের বাড়িতে। আমি আর না বলতে পারিনি। তারপর বাকি গাড়িটাও আমার স্ত্রী দখল করে নিল। সেও সুযোগ বুঝে বাপের বাড়ি বেড়াতে চলে গেল। বুঝলি, সব গাড়ি ভাগ হয়ে গেল, আমি রইলাম বাড়িতে সেই একা। মানে ধনীর ঘরেও গাড়ির অভাব হয়? গাড়ির অভাব নয় রে আলিফ, আসলে পরিবারের চাহিদা মেটানোই বড় কথা। ছেলে মেয়ে স্ত্রী যা চেয়েছে আমি দিতে চেষ্টা করেছি সব সময়, তারই জন্য ওরা এমন বাড়তি আবদার করার সুযোগ পেয়েছে। তবে সে যাই হোক, আমি নিজে একটু কষ্ট করলে তাতে কি আর এমন আসে যায়? আসলে জানো কি, আমি হলাম বটবৃক্ষের মতো, আমি হলাম সকলের ওপর ছায়ার মতো। ওদের হাসি মুখী যে আমার আনন্দ। কথাগুলো শুনে আলিফ চুপ করে রইল। আসলে বাস্তবতা বড়ই কঠিন। কি বড়লোক আর কি গরিব, প্রত্যেকের জীবনের প্রেক্ষাপটে দুঃখ ও সুখের বিষয় ও কারণ প্রায় একই থাকে। শুধু চাকচিক্য আর ঢাকঢোলের ব্যাপারটা বাদ দিলে বাস্তবে সকলেই স্বার্থপর।
সকলেই বড় একা। সব সুখ ও দুঃখের কেন্দ্র হলো তার নিজের মন। সেখানে সুখ থাকা মানেই হলো আসল সুখ। এসবই মনে মনে ভাবছিল আলিফ। আলিফকে চুপ থাকতে দেখে, কিরে, একদম চুপ করে রয়েছো যে তুমি? শোনো শোনো আমার জীবনের কথা। আমিও একদিন তোমার মতোই সাধারণ মানুষ ছিলাম। গরিব পরিবারে আমার জন্ম। খেটে খেটে কষ্ট করে এই জায়গায় এসেছি। তাই স্ত্রী সন্তানকে কোনো অভাবের মধ্যে রাখতে চাই না। জীবনটা একবারই আসে, ভালোবাসা দিয়েই তাকে সাজাতে হয় ভাই। আর মানুষকে ভালোবাসতে জানতে হয়, তাহলেই মানুষেরও ভালোবাসা পাওয়া যায়। আর আমি কি একদিনে এই জায়গায় এসেছি? ছোটবেলায় গরুর গাড়ি চালিয়ে বাজারে মাল নিয়ে যেতাম। তারপর ধীরে ধীরে ব্যবসা শুরু। অনেক কষ্ট করেছি, অনেক ঘাম ঝরিয়েছি। অবশেষে আল্লাহ তাআলার অশেষ কৃপা ও দয়ার বরকতে আজ আমি সেই গ্রামের বখাটে ছেলে শাহিন থেকে আজ আমি এই শাহিন চাকলাদার। স্যার, আপনি এত বড় মানুষ, অথচ আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে অতীতের সেই কষ্টকে আপনি আজও ভোলেননি। কি করে ভুলি বলো ভাই? যে মানুষ কষ্ট ভোলে সে আর যাই হোক মানুষ হতে পারে না আলিফ। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। গাড়ির ইঞ্জিন আর রাস্তার ঝকঝকে শব্দই শুধু শোনা যাচ্ছিল। তারপর নীরবতা। হঠাৎ সেই নীরবতা কাটাতে শাহিন আবার বললেন, শোনো, এত রাত, গাড়ি ছুটছে, চারপাশে নীরবতা, একটুখানি গান বাজাও না। এই নিঝুম রাতের বেলাতে গাড়িতে বসে এক মনে গান শোনার মজাই আলাদা। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। তারপর আর দেরি না করে আলিফ গান ছাড়ল গাড়িটিতে।
বেশ সুন্দর গান। তারপর সে গানের সুরে সুরে ঘণ্টাখানিক পর পৌঁছে গেল কেশবপুরে, শাহিন সাহেবের গ্রামের বাড়িতে। শাহিন গাড়ি থেকে নেমে বললেন, এই যে আলিফ, তোমাকে ধন্যবাদ, অনেক সুন্দর গাড়ি চালাও তুমি। তা ভাড়া কত দিতে হবে তা তো কিছু জানা হলো না। আলিফ বিস্ময়ে চোখ বড় করল। না স্যার, ভাড়া দিতে হবে না। আমাকে জসিম স্যার ভাড়া নিতে বারণ করেছেন। তিনি শুধু আপনাকে পৌঁছে দিতে বলেছেন, যেন আপনার কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন। জসিম তোকে ভাড়া নিতে মানা করেছে? বুঝেছি, সে আমার ছোটবেলার বন্ধু। শাহিন তার হাত চেপে ধরে বললেন, একটা কথা বলি, রাত অনেক হয়েছে, তুমি আমার বাড়িতেই থেকে যাও। মায়ের হাতের রান্না খেলে সারা জীবন মনে রাখবে। স্যার, এখন আমাকে ফিরতেই হবে। খুলনায় গিয়ে গাড়িটা ডিপোতে রাখতে হবে, তারপর একটু ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই রওনা দিতে হবে সাতক্ষীরার উদ্দেশ্যে। সকাল 9টার মধ্যেই শ্যামনগরে পৌঁছাতে হবে। সেখান থেকে যাত্রী নিয়ে ফেনীর ফুলগাজী যেতে হবে। তাই স্যার, যদি এখনই না রওনা দিই, সময় মতো পৌঁছানো কঠিন হয়ে পড়বে। কিন্তু আলিফ, খাওয়া দাওয়া? আমি মাথা নাড়লাম। না স্যার, খিদে নেই। আপনাকে আনতে আসার আগে আমি রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। আর স্যার, আমি চলার পথে কখনো পেট পুড়ে খাই না, তাতে গাড়ি চালাতে কষ্ট হয়। আপনি তো আবার 2 দিন পর আমার গাড়িতেই ঢাকায় ফিরবেন, সেদিনই কাকিমার হাতের রান্না খাবার না হয় খাবো। সে যে যেদিন আসবে সেদিন তো খাবেই, কিন্তু আজ খালি হাতে ফিরতে দেব নাকি তোমাকে বাপু? তা কি আমাদের বংশে মানায়? একদম না। এই জেসমিন, ওই জেসমিন, খোকাটার জন্য এক পাত্রে ইলিশ মাছ দিয়ে যেত তাড়াতাড়ি। জেসমিন নামের কাজের মেয়েটি তাড়াহুড়ো করে বেরিয়ে এলো, হাতে একটা পিতলের বাক্স, তাতে সাজানো ভাজা ইলিশ। এই নাও বাবা, আমার শাহিনটা আবার ইলিশের বড্ড ভক্ত, আজ তার জন্যই গামলা ভরে ইলিশ রেঁধেছে। তুই এটা নে, যখন ইচ্ছা খেয়ে নিস বাবা। পথচলতি মানুষকে খালি হাতে ফেরানো আমাদের রীতি নয়। আমি বাক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল। ভাবলাম, আহা, এরা মানুষ বটে। আমি তো স্রেফ একজন ভাড়ার গাড়ি চালক মাত্র, তবুও ওনাদের এমন আতিথেয়তায় মনে হচ্ছে আমি যেন তাদের আপনজন। চোখ ভিজে এলো। মনে মনে দোয়া করলাম, খোদা, এ মানুষগুলোর মঙ্গল করুন। মনে মনে এসবই ভাবছিলাম। তারপর গাড়ির দিকে যাব বলে যেই পাটা বাড়াবো, ঠিক সেই সময় শাহিন সাহেব এগিয়ে এসে, আচ্ছা আলিফ, তাহলে যাও, সাবধানে যাও ভাই। তবে একটা কথা মনে রেখো, আমাদের গ্রামের এই পথটা কিন্তু খুব একটা সুবিধের নয়। স্যার, বুঝলাম, ভূতের গল্প? আরে, গ্রামের মানুষের বাজরুকি কারোই অজানা নয়। আমি নিজেও অবশ্য এসব কখনো বিশ্বাস করি না, তবু সাবধান থাকা ভালো। কথায় বলে না, সাবধানের মার নেই। স্যার, আমি সারা দেশই গাড়ি চালাই, প্রায় 8-9 বছর এই পেশায় আছি। রাত দিন কত রাস্তাতেই না গিয়েছি। তার আগে প্রায় 2 বছর লাশবাহী অ্যাম্বুলেন্সও চালিয়েছি। স্যার, লাশ টেনে নিয়ে গেছি গভীর রাতে, কত শ্মশানের পাশ দিয়ে, কিন্তু আজ অব্দি কিছুই চোখে পড়েনি। ভূত বলে কিছু নেই স্যার, সবই মনের ভুল। শাহিন একটু হেসে মাথা নাড়লেন। সে তোমার ব্যাপার ভাই, আমার যা বলার প্রয়োজন বলে মনে হয়েছে, তাই আর কি তোমাকে যা বলার বলে দিলাম। তাহলে এখন এসো, পরে দেখা হচ্ছে। জি স্যার, এখন তাহলে আসি খালাম্মা, আমার জন্য দোয়া করবেন। আমি হালকা হেসে তাদের দিকে তাকালাম। তারপর দেরি না করে গাড়িতে উঠে বসলাম। রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। রাত তখন 1:30 পেরিয়ে গেছে। ইঞ্জিনের শব্দ রাতের নীরবতা ভেঙে দিল। গাড়ির হেডলাইটের আলো সামনের অন্ধকার চিরে সজোরে ছুটতে লাগলো। রাতের নীরবতা আর গ্রাম্য পথের
অজানা গভীর অন্ধকারের মধ্য দিয়ে গাড়ি চলছে। আসার সময় সঙ্গে শাহিন সাহেব ছিলেন, কিন্তু এখন এই পথে আমি সম্পূর্ণ একা। তো আমি এতদিন গাড়ি চালিয়েছি, কই কখনো তো আমার ভয় করেনি, কিন্তু আজ আমার যেন একটু ভয় করতে লাগলো। তারপর আমি ভয় কাটাতে গাড়িটিতে গান চালিয়ে দিলাম। গানের সুরে মনটাতে সামান্য প্রশান্তি এলো বটে, কিন্তু মনের মধ্যে কোথাও যেন বারবার বেজে উঠছে সেই একটাই কথা, রাস্তাটা কিন্তু ভালো নয়, এখানে কিছু একটা আছে। আমি জানি পৃথিবীতে জিন আছে, তবে তারা সাধারণভাবে মানুষের কোনো ক্ষতি করে না। আবার একজন মুসলিম হিসেবে জিনকে অস্বীকারও আমি করি না কখনো। আর এই জিনদের ভিতর যারা বদজিন বা খারাপ জিন, তাদেরকেই ভূত বলা হয়। এ সকল কথাই বারবার আমার মনে হতে লাগলো। তবু মনে সাহস রেখে গাড়ি চালাতে লাগলাম, কারণ ভয় পেলে চলবে না। ভয় পেলে যে কোনো সময় গাড়িটি অ্যাক্সিডেন্ট করতে পারে। তাই মনের ভেতর সাহস আনার চেষ্টা করতে থাকি। গ্রাম্য পথটি ভয়ে ভয়ে পার হয়ে এলাম খুব তাড়াতাড়ি। মনে একটু স্বস্তি ফিরে পেলাম। যাক বাবা, গ্রাম্য পথটা তো পেরিয়ে এসেছি, এখন আর কোনো ভূতের সমস্যা নেই। যাক, বাঁচা গেল। তারপর কিছুটা এগুতেই সামনের গ্রাম্য রাস্তার পাশে পুরনো কয়েকটি দোকান দেখলাম খোলা রয়েছে। তার মধ্যে একটি খাবার হোটেলও রয়েছে। দেখলাম সেখানে একটি স্পিড ব্রেকারও আছে। দেখলাম তারই জন্য গাড়িটার গতি কমিয়ে দিলাম। দেখলাম দোকানগুলো সবই প্রায় বন্ধ। ভাবলাম সঙ্গে তো মাছ এনেছি, কিন্তু সেই মাছ খেতে গেলে পেট চালানোর মতো ভাতও তো লাগবে। খুলনার গাড়ির ডিপোর আশেপাশে তেমন কোনো ভাতের হোটেল নেই, তাই এখান থেকে যদি গরম গরম ভাত নিয়ে যাই তবে মন্দ হবে না। পথে কোথাও থামালে আবার দেরি হয়ে যাবে। তারপর গাড়িটাও অনেক দামি, ইচ্ছে হলেই যেখানে সেখানে গাড়িটি থামানো নিরাপদ হবে না। আজকাল যা অবস্থা, কখন কোথায় আবার গাড়িটি ছিনতাই হয়েও যেতে পারে, এই ভয় তো খেকেই যায়। ভূতের ভয়ের বদলে এখন মনে চোর ডাকাতের ভয়ে এসে বাসা বাঁধল। মনে মনে বললাম, এখান থেকে ভাত নিয়ে গেলে মন্দ হবে না, তাতে চট করে খাওয়ার কাজটা সেরে নিতে পারবো। এইসব ভেবে গাড়িটি রাস্তার পাশেই দাঁড় করালাম। এই এলাকা শাহিন চাকলাদারের এলাকা। এখানে তার পরিচয় দিলে ভুলেও কেউ গাড়ি ছোঁবে না, সে আমি জানি। গাড়ি থেকে নেমে পড়লাম। আশপাশে চেয়ে দেখলাম একবার, রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। পাশে খুলনা টু মেহেরপুরের প্রধান হাইওয়ে রোড। স্থানটি বেশ জমকালো। অদূরে একটি ফিলিং স্টেশনও রয়েছে। 2-4 জন মানুষও চোখে পড়ল। তারপর আর দেরি না করে দাঁড়ালাম হোটেলটির পাশে। আমাকে দেখে দোকানদার বলল, কি সাহেব, কিছু লাগবে? এই রে কালামণিকের নাম করা ভাতের হোটেল ভাই। ওই যে পাশে যে ফিলিং স্টেশনটা দেখতে পাচ্ছেন, ওইখানে সারা রাত মানুষজন থাকে। তাই জন্যে আমিও আমার ভাতের হোটেলটা সারা রাত খুলেই রাখি। দিনের বেলা আমার ছাওয়াল মানিক বসে এই হোটেলে, হায় রাতের বেলা আমি থাই। তা আপনি কি কি খাবেন তা কন দিহি? রুত মাছ, বুটির ডাল, ওই ব্রয়লারের তাজা মাংস ঝাল ঝাল করে রান্না করে রাখিছি। আপনি কোনটা কোনটা খাইবেন খালি কন, আমি এখনই সব গুছাই দিতেছি আপনারে। দোকানদার একগাল কথা সেরে তারপর থামল। আমি উত্তর দিলাম, না না ভাইজান, অত কিছু লাগবে না, শুধু আমাকে টিফিন কারিতে যতটুকু ভাত ধরে তাই দেন। আমার সঙ্গে ইলিশ মাছ আছে, শুধু একটু ভাত হলেই হবে। দোকানদার একটু হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর একটু বিষণ্ণ চেহারা নিয়ে আমাকে বলল, তা কোনে গেলেন ভাই? এইদিকে যতটুকু মনে পড়ে এইদিকে তো তেমন কোনো বড় লোকে কেউ বাড়ি ঘর নেই। তা আপনি এইরকম একখান দামি গাড়ি নিয়ে ওই দিকেতে আইসলেন যে, আপনি কিরা ভাই? আর ইলিশ মাছ কনে পালেন এই রাত্রি? হ্যাঁ, আপনি কি ব্ল্যাকে মাল সামান আনা নিয়া করেন নাকি? এত রাত্রি এই গলিতে কি অতি আইছিলেন? মনে মনে একটু বিরক্ত হলাম লোকটার কথা শুনে। সামান্য কটা ভাতের জন্য এত কথা, এত প্রশ্ন। বাপরে, ভাগ্যে সেখানে খেতে বসিনি, তাহলে তো 14 গোষ্ঠীর বায়োডাটা রেখে দিত। মনটাকে যথাসম্ভব শান্ত রাখলাম। যাই হোক, যশোরের লোক বলে কথা,
একে চটিয়ে লাভ নেই, কি করতে কি করবে, তারপর নির্ঘাত ছুরি বসিয়ে দেবে আমার বুকে। তাই নীরব রইলাম। লোকটি তাতেও চুপ রইল না, আবার প্রশ্ন করল, আপনি কিডা ভাই? কই কোনো কিছু করছেন না কেন? আপনি কিডা? আগত্য মুখ খুললাম। শাহিন চাকলাদারকে চেনেন? আমার গাড়িতে ওই শাহিন চাকলাদার বাড়ি এসেছিলেন। তাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমি খুলনার দিকে যাব। আর ইলিশ মাছ তার মা আমাকে দিয়েছে খাবার জন্য। এখন ভাত চাই, ভাত। ভাত কি দেবেন? হ্যাঁ। শাহিন চাকলাদারের নাম শুনে পড়ি কি মরি করে সে ছুটল ভাত আনার জন্য। তারপর আমাকে ভাত ভর্তি টিফিন বাক্স দিতে দিতে বলল, ভাই কিচ্ছু মনে করবেন না ভাই, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি শাহিনদার লোক। তাহলে কি আপনারে এত কোয়েশ্চেন করতাম? আমি তার কথার উত্তর না দিয়ে বললাম, আপনি কি সিগারেট বিক্রি করেন? হ্যাঁ। হয় ভাই, বেচি তো, সব ব্র্যান্ডই বেচি। ম্যানসন, গোল্ড লিফ, ডার্বি, ক্যাপেস্টান, সিজার, নেভি, সবই বেচি। আপনি কোনটা খাবেন খালি সেই ডেকন দেন। আমাকে 5টা ব্যানসন দেন। হয় এখনই দিচ্ছি। তা কড়া করে দুধ চা বানাই দিই, খালি মজা পাবেন। না, খালি পেটে চা খাবো না। তা আপনি দাঁড়ায় রয়েছেন কেন ভাইজান? এই গরিবের দোকানে একটু বসেন, বসে বসে বিড়ি খান, সারা রাত বসে থাকেন, তাতে আপনারে কেউ কিচ্ছু কবে না। আমি লোকটির কথার কোনো উত্তর না দিয়ে একটু পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। আমি সামান্য ধূমপান করি। আসার পথে শাহিন ভাই থাকায় একটা সিগারেটও খেতে পারিনি। এখন একটু স্বস্তি পেলাম। আমি নীরবে সুখ টান দিচ্ছি। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार। हाँ दिल ने मेरे सुन ली तेरे दिल की पुकार, दिल की पुकार, दिल की पुकार। হঠাৎই আমার নজরে এলো আমার পাশে একজন মহিলা দাঁড়িয়ে। আরে এত রাতে মহিলা? তারপর তাকে দেখে তো গরিব বলে মনে হয় না, বেশভূষা দেখে তো খারাপ কিছু মনে হচ্ছে না। সে এখানে চুপ করে দাঁড়িয়ে আছে আর একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। আরে আচ্ছা জ্বালা তো, এই জায়গার লোকগুলো বোধহয় এক দোকানদারের কথায় কানটা পুরো ঝালাপালা হয়ে গেল। তারপর একটু দূরেই এসে দাঁড়ালাম, ভাবলাম একটু নিরিবিলি একটা সুখ টান দেব। তা না, এখানে আবার কোথাকার কোন অচেনা মহিলা এসে জুটল। তবে যাই বলি আর তাই বলি, দেখতে কিন্তু দারুণ, মানে একেবারে যাকে বলে দারুণ। তা এত রাতে এখানে কি করছে? আর আমার মতো অচেনা একটা লোকের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তবে দেখতে কিন্তু সুন্দরী। আমি একটু অবাক ও কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, দিদি আপনি কে? আমাকে কিছু বলবেন? মহিলাটি উত্তর দিল, হ্যাঁ, আপনাকে তো আমি কিছু কথা বলতেই এখানে দাঁড়িয়ে আছি। আর আপনি কেমন লোক বলুন তো বাপু? কথা নেই, বার্তা নেই, হঠাৎ করেই গাড়ি থামিয়ে দিলেন যে। আর তারপর এক গাল কথা সেরে এখানে এসেই সিগারেট ধরিয়ে পরিবেশ দূষিত করছেন। কিভাবে আপনার সাথে কথা বলি সে আপনিই বলুন। এখানেই গাড়িটা থামিয়ে দিতে হলো, তাই আর কথাটা বলা হলো না। মহিলাটির কথা শুনে আমি অবাক হলাম বটে, তবুও বললাম, কিন্তু আমাকে আপনি কি বলতে চান বলুন। আমার দৃষ্টিটা আমি সবসময় গাড়িটির দিকেই রেখেছিলাম, তাই বারবার সেদিকেই দৃষ্টি দিচ্ছিলাম। হঠাৎ চেয়ে দেখি মহিলাটি আর নেই। কিরে, আমি কি ভুল দেখলাম? হঠাৎ করে মহিলাটি কোথায় গেল? অদ্ভুত ব্যাপার তো। কি জানি বাবা, আছে না জায়গা,
কি হতে আবার কি হয়ে যায় বলা তো যায় না। না, এখনই এখান থেকে যেতে হবে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলাম। তারপর গাড়ি নিয়ে এক টানে মেন রোডে গিয়ে উঠলাম। নীরব রাতের অন্ধকার চিরে গাড়িটি সবেগে ছুটে চলল। এভাবে প্রায় 10 মিনিট কেটে গেল। তারপর চলতি পথের একাকিত্ব কাটানোর জন্য আমি আবার গাড়ির মিউজিক প্লেয়ারটা অন করে দিলাম। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार। সশব্দে গাড়িটি চলতে লাগলো আর সুমধুর সুরে গান বাজতে লাগলো। গানের সুরে নীরব রাতের স্নিগ্ধ আবেশে মনটি ভরে যেতে লাগলো। মনের গভীরে এক প্রেমময় একাকিত্ব যেন মাথা চড়া দিয়ে উঠল। দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছি, বেশ কিছু টাকাও জমেছিল নিজের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু বাড়ির সকল খরচ আমাকেই দিতে হয়। আমার পরিবারে আমরা 4 জন। বাড়িতে বৃদ্ধা মা আর 3 বোন। আমার বড় বোনের বিয়ে দিয়ে তার 2 বছর পর বাবা মারা যান। তারপর আমি, তারপর আমার ছোট 2 বোন। তারা দুজনেই স্কুলে পড়ে, তাদের সকল খরচ আমাকেই দিতে হয়। তারপর দিন দিন সব কিছুর দাম যেভাবে বাড়ছে, তাতে আমার ইনকামের সব টাকাই বলতে গেলে বাড়িতে পাঠানো লাগে। তাই বিয়ে করার চিন্তা করলেই মনের কোণে একটা আতঙ্ক যেন আমার অজান্তেই উকি মারতে শুরু করে। আমি যদি এখনই বিয়ে করি তাহলে আমার পরিবারের কি হবে, এই কথা ভেবেই আজও বিয়ে করা হয়নি। আর জীবনে আমি একটু অন্যরকম, একটু লাজুক প্রকৃতিরই বলে সকলে, তাই প্রেম টেম করাও হয়ে ওঠেনি। তারপর স্কুল ও কলেজ জীবনে বেশ মেধাবী হওয়ায় আমার প্রেমের থেকেও পড়াশোনার প্রতি বেশি ঝোঁক ছিল। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাস্টার্স করেছি প্রায় 9 বছর আগে, কিন্তু শেষে চাকরি তো হলোই না। তারপর এক প্রকার নিরুপায় হয়েই এই ড্রাইভিং শিখে আজ আমি ড্রাইভার। মাসে 12,000 টাকা বেতন পাই। তাতে কি এই জামানায় সংসার চালিয়ে বিয়ে করা সম্ভব? মনে মনে এই সবই ভাবছি। গাড়ির ভেতরে ডিম লাইটটা জ্বালানোই ছিল। গাড়ির ভেতর অন্ধকার থাকলে হাইওয়ে পুলিশরা আবার সন্দেহ করে, তাই প্রায়ই আমি লাইট জ্বালিয়েই রাখি। আজও তাই ছিল। আমার দৃষ্টি পড়ল মিরর স্ক্রিনে, আর যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার বুকটা ধক করে উঠল। দেখলাম সেই দোকানের পাশে যে মহিলাটির সাথে আমার দেখা হয়েছিল, সেই মহিলাটি আমার গাড়ির পেছনের সিটে দিব্যি বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না ভেবে হঠাৎই গাড়ির গতি কমিয়ে দিয়ে গাড়িটি থামালাম। আরে আপনি গাড়ির ভেতর কখন ঢুকলেন? আর আমাকে কিছু না বলেই গাড়িতে উঠলেন কেন? আরে পাগল নাকি? আপনাকে তো দেখে ভদ্র বলেই মনে হয়, তা আপনি আমার গাড়িতে কি জন্য উঠলেন? আগে তাই বলুন, আমি কিন্তু আপনাকে নিয়ে সোজা থানায় যাব এই বলে দিলাম। হ্যাঁ তাই করুন, আপনি আমাকে থানায় নিয়ে যান। কি করবেন? পুলিশের কাছে সোপর্দ করবেন? হ্যাঁ, তাই করুন। আর আমি যদি সেখানে গিয়ে আপনার সম্পর্কে পুলিশের কাছে পাল্টা অভিযোগ করি, হ্যাঁ, তাহলে কেমন হবে?
আর যদি আমি বলি যে আপনি আমাকে সম্ভোগ করার জন্য গাড়িতে উঠিয়েছিলেন, তারপর আর নাই বললাম। এখন বাকিটা থানায় গিয়েই যদি বলি তাহলে কেমন হবে? চলুন চলুন, আরে দেরি করছেন কেন? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্লিজ আমার গাড়ি থেকে নেমে যান প্লিজ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমন কেন করছেন? আমি গরিব মানুষ, এই গাড়িটির ড্রাইভারের চাকরি করে কোনো মতে সংসার চালাই। প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনি গাড়ি থেকে নামুন। মহিলাটি আমার কথার যেন বিন্দু বিসর্গ কিচ্ছুটি বুঝতে পারল না বা বোঝার চেষ্টাও করল না। আমার না অনেক খিদে পেয়েছে জানো, আমি অনেক দিন হয়েছে কোনো কিছু খাইনি। তারপর তোমার এই ইলিশের সে যে কি ঘ্রাণ, আহা মনটা ভরে গেল আমার। তবে সত্যি কথাটা কি জানো, তোমার এই ইলিশের চাইতেও তোমাকে না আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমার আমাকে পছন্দ হয়নি বুঝি? हम यार हैं तुम्हारे, दिलदार हैं तुम्हारे, हमसे मिला करो, हमसे मिला करो। यार हैं तुम्हारे, दिलदार हैं तुम्हारे, हमसे मिला करो, हमसे मिला करो। তারপর আমাকে এখানে এই রাস্তার উপর এত রাতে তুমি নামিয়ে দিতে পারবে? এই অন্ধকার রাত আমার যে বড্ড ভয় করে, আমার না বড্ড ভয়। আরে মহাজালা তো, পছন্দ অপছন্দ সে পরে হবে। আমাকে বলুন আপনার বাড়ি কোথায়, আপনাকে চটজলদি নামিয়ে দিয়ে আসি। বাড়ি? আমার কোনো বাড়িই নেই। এখন থেকে তোমার এই গাড়িটিই আমার বাড়ি। আমি এখান থেকে আর কোথাও যাব না। তার চেয়ে এসো এই ইলিশ মাছগুলো দুজনে ভাগ করে খাই। মেয়েটি ইলিশ মাছের কথা জানলো কি করে? হ্যাঁ, বাক্সটির মুখ তো খুব ভালোভাবেই আটকানো রয়েছে, তাতে তো কোনো তরকারির গন্ধ বাইরে আসার কথা নয়। আর কোনো অচেনা লোকের কাছে ইলিশ থাকুক বা কাতলাই থাকুক, তাতেই মেয়ের কি আসে যায়? তার যদি খাওয়ার দরকার হতো আমার কাছে টাকা পয়সা চাইতো। আর এ মেয়ে তো কোনো গরিব মেয়ে নয়, এর মুখে এমন ইলিশ মাছ খেতে চাওয়ার কথাটা তো না, ব্যাপারটা বিষয়টা তো স্বাভাবিক নয়, রহস্যজনক লাগছে। জানো, ওই বুড়ির রান্না করা ইলিশগুলো আমি আগেই খেতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় সে আমাকে ওগুলো দেয়নি। তারপর যখন ওই মাছগুলোর থেকে কয়টা রসালো টুকরো তোমাকে দিল, সেই থেকেই আমি তোমার পেছনে পেছনে এত দূর অবধি এসেছি। তবে জানো, আমি না বনেদি ঘরের বউ, কারোর অনুমতি না নিয়ে আমি কি তার জন্য রাখা মাছ খেতে পারি? এসো আমরা দুজনে ভাগ করে খাই। আমার মনের গভীরে তখন সেই পুরনো আতঙ্কটাই আবার মাথা চড়া দিয়ে উঠল। শাহিন ভাই বলেছিল সাবধানে যেও, আমাদের গ্রামের পথটা তেমন সুবিধের নয়। তাহলে কি এই মহিলাটা কি ভূত? সমগ্র শরীর ভয়ে শিউরে উঠিল। আর সে আমার গাড়ির ভেতর কখন উঠল? আবার সে বলছে যে তার কোনো বাড়ি নেই। শুনেছি ভূতেরা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। সব কিছু মিলিয়ে আমার মনে একটা কথাই বারবার মনে হতে লাগলো, এই গভীর রাতে আমার গাড়িতে যে বসে আছে সে আর অন্য কেউ নয়, সে সাধারণ কোনো মহিলা নয়। আর সে ওই গ্রাম্য পথের কোনো এক জায়গা থেকেই আমার গাড়িতে চেপে বসেছিল, কিন্তু আমি খেয়াল করিনি বা তাকে দেখতে পাইনি। সে আসলে আর কেউ নয়, সে বহুরূপী এক পিশাচিনী। আমি তখন মনের ভেতর সাহস জুগিয়ে কোনো মতে মনকে শান্ত করে পবিত্র
আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। থাম থাম বলছি। আরে কি পড়ছিস? আমি সহ্য করতে পারছি না। থাম, থাম বলেছি। সঙ্গে সঙ্গে সেই মহিলাটির রূপ পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর প্রেতটি এক ঝটকায় গাড়ির ভেতর বাতাসে ভাসতে লাগলো। তারপর আর সে দেরি না করে সে ইলিশ মাছ ভর্তি পিতলের বাক্সটিকে হাতে নিয়ে এক ঝটকায় কালো অবয়বের রূপ নিয়ে সাই করে বেরিয়ে গেল গাড়ির জানালা দিয়ে। আমার সারা শরীর তখন ভয়ে কাঁপছে। আমি স্তম্ভিত হয়ে বসে আছি গাড়ির ভেতর। হঠাৎই হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি আমার গাড়ির পাশে এসে থামল। কিরে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে কি করছিস এখানে? হ্যাঁ, দেখি তো গাড়ির কাগজপত্র দেখা। বেটা, তোকে দেখে তো সুবিধের বলে মনে হচ্ছে না। কেমন গাঁজা গাঁজা গন্ধ পাচ্ছি। ঠিকই, সালা গাঁজা টাজা খেয়ে মাঝরাতে গাড়ি থামিয়ে হাওয়া খাওয়া হচ্ছে। না স্যার, বিশ্বাস করুন, আমাকে ভূতে ধরেছিল। কি বললি? ভূত? থানায় নিয়ে এমন পেদান পেদাবে না শালা, নেশা টেশা সব উড়ে যাবে। না, কেমন ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছি, কিন্তু তা তো বলা যাবে না। স্যার, কাগজপত্র সব ঠিক আছে? কাগজপত্র টত্র সবই ঠিক আছে? তা কি করে হয়? এই মাঝরাতে সব ঠিক থাকলে কি চলে? কিছু তো একটা গোলমাল ঠিকই থাকবে, এটাই তো নিয়ম। তা না হলে আমাদের চলবে কি করে? না না, কিচ্ছু ঠিক নেই, সোজা থানায় চল। গাড়িটাও তো বেশ দামি মনে হচ্ছে। এমন জুৎসই একটা মামলা ঠুকে দেব না, তখন বুঝবি ভূতে ধরলে ভয় বেশি না পুলিশের ভয় বেশি। পুলিশের এমন সব কথাবার্তা শুনে আমার ততক্ষণে মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিল। তারপর একটু ধাতস্থ হয়ে বললাম, স্যার, এটি রেন্টেকার মালিক জসিম সাহেবের গাড়ি, আমি তার ড্রাইভার আলিফ। যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করুন। আমাকে প্লিজ যেতে দিন। ও তো একটু মস্করা করছিলাম, বুঝো না বাবু, ছোট্ট খোকা। ওকে, যাও, ক্লিয়ার। জীবনেই প্রথম আমি বউনিটাও করতে পারলাম না, অন্তত 50টা টাকাও রাখতে পারলাম না। তাহলে আমাকেই কি ভূতে ধরেছে?